হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে লার্ন টু লাভ ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। গত দুটি ক্লাসে ত্রিভুজের বেসিক কনসেপ্টগুলি শিখে নেওয়ার পর সুবিরদা স্যারের বই থেকে প্রথম 30টি প্রশ্ন সলভ করা শিখে নিয়েছি। আজ আমরা বাকি প্রশ্নগুলি সলভ করা শিখে নেব, ঠিক আছে? গত ক্লাস দুটি যারা দেখোনি তারা অবশ্যই সেই ক্লাস দুটি দেখে নেবে, দেন এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, প্রথমে নিজে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? দেখো কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 17 সেমি, সমকোণ ধারক বাহু দুটির অন্তর 7 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? ঠিক আছে, খুব মনোযোগ সহকারে দেখবে। এই একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের এই কোণটির মান কত বলো তো? 90 ডিগ্রি, তাই না? এই 90 ডিগ্রির বিপরীত বাহুটিকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। অতিভুজ কত? 17 সেমি। তাহলে এই বাহুটির দৈর্ঘ্য 17 সেমি বলেছে, ঠিক? ওকে। সমকোণ ধারক বাহু দুটির অন্তর 7 সেমি। সমকোণ মানে 90 ডিগ্রি। সমকোণ ধারক বাহু দুটি, এই দুটি বাহু, এই বাহু দুটির অন্তর 7 সেমি, অর্থাৎ এই বাহুটির দৈর্ঘ্য যদি এ হয় এবং এই বাহুটির দৈর্ঘ্য যদি বি হয়, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 7 হবে, ঠিক আছে? ওকে, এবার দেখো, এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাস আমাদেরকে একটি ফর্মুলা দিয়েছেন। কি ফর্মুলা? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ফর্মুলা থেকে আমরা কি পাবো দেখি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 17 স্কোয়ার। 17 স্কোয়ার মানে 289, ঠিক? আর কি বলেছে? সমকোণ ধারক বাহু দুটির অন্তর 7 সেমি, অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল টু 7 হবে। 7 হবে, রাইট? ওকে, কি বের করতে বলেছে? ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্ষেত্রফল কি করে বের করব? হাফ ইন্টু লম্ব গুণ ভূমি, অর্থাৎ এ গুণ বি, অর্থাৎ এ বি, তাই না? তাহলে এই ভ্যালুটি আমাদের বের করতে হবে। এই ভ্যালুটি আমাদের বের করতে হবে। এবার দেখো, ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এ বি এর ভ্যালু চাই, তাই না? কিন্তু আমরা কি এ বি এর ভ্যালু জানি? জানি না। কিন্তু এ বি এর ভ্যালু বের করতে পারবো। কি করে বের করব? খুব ভালো করে দেখবে। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু জানা আছে, এ মাইনাস বি এর ভ্যালু জানা আছে। এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাটে কিছু আনতে পারবো। হ্যাঁ, আনতে পারবো। কি করে? আমরা বোথ সাইডে হোল স্কোয়ার করে দিতে পারি, তাই না? পারি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার পাবো। এটির ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 7 স্কোয়ার, মানে 49, ঠিক? এবার দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু জানি? হ্যাঁ, জানি। কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হলো 289।
ঠিক আছে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু 289, 289 থেকে কত বিয়োগ করলে 49 থাকবে? আবার বলছি, 289 থেকে কত বিয়োগ করলে 49 থাকবে? 240 বিয়োগ করলে। তাহলে আমরা বলতে পারি এই 2ab এর ভ্যালু 240, কিন্তু আমাদের কি চাই? ab এর ভ্যালু। ঠিক আছে, 2ab এর ভ্যালু যদি 240 হয় তাহলে ab এর ভ্যালু কত হবে? ab এর ভ্যালু হবে 120। ab এর ভ্যালু কত হবে? 120। ঠিক, আমাদের কি চাই? আমাদের চাই ab এর অর্ধেক, অর্থাৎ 120 এর অর্ধেক। 120 এর অর্ধেক মানে 60। তাহলে ক্ষেত্রফল কত? 60 বর্গ সেমি, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে কোনো ভ্যালু পুট করিনি, ভ্যালু পুট ছাড়াই আমরা প্রবলেমটিকে সলভ করে ফেললাম। অনেকে কি করবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা এখানে পুট করবে, তারপরে এটাকে এদিকে নিয়ে যাবে, তারপরে 2 দ্বারা ডিভাইড করবে, এ বি এর ভ্যালু বের করবে। ঠিক আছে, অনেকগুলো স্টেপ করবে, আবার এখানে এ বি এর ভ্যালু পুট করবে, তারপরে কাট করে এরিয়াটা বের হবে। ঠিক আছে, আমরা এই স্টেপগুলোকে মাইন্ডেই সলভ করে ফেললাম, তাই না? ঠিক আছে, এটাই হবে আমাদের এক্সাম অ্যাপ্রোচ। ওকে, তো এভাবেই আমরা প্র্যাকটিস করব যাতে এক্সামে এই অ্যাপ্রোচ ফলো করতে পারি। ঠিক আছে, ওকে, এবার নেক্সট কোশ্চেনটি দেখো। প্রথমে নিজে সলভ করার চেষ্টা করো। ঝড়ে একটি গাছ 15 মিটার উঁচুতে মচকে গিয়ে গোড়া থেকে 8 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। গাছটির উচ্চতা কত মিটার? ঠিক আছে, দেখো সাপোজ এই একটি গাছ, ওকে, এই একটি গাছ আছে। ওকে, এবার এই গাছটি গোড়া থেকে 15 মিটার উঁচুতে, ঠিক আছে, উঁচুতে মচকে যাওয়ায়, ঠিক আছে, গোড়া থেকে 8 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। এই যে এই পার্টটা আছে না, এই পার্টটি মাটি স্পর্শ করেছে। ঠিক আছে, তো দেখো ওকে, এটা বড় হয়ে গেল তাই না, এটা 8 মিটার হবে। ঠিক আছে, এবার দেখো এখানে মচকে যাওয়াতে কি হলো, গোড়া থেকে 8 মিটার দূরে, ঠিক আছে, এই পার্টটি গিয়ে স্পর্শ করলো মাটিতে, এভাবে স্পর্শ করলো। ঠিক আছে, এবার এই দৈর্ঘ্যটা কত বলেছে? কত দূরে মচকে গেছে? 15 মিটার। তাহলে এই দৈর্ঘ্যটি হলো 15। গোড়া থেকে কত মিটার দূরে মাটি স্পর্শ করেছে? 8 মিটার। ঠিক আছে, এটা হলো 8 মিটার। ওকে, এটি একটি সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ। এবার দেখো এটি অতিভুজ। এই অতিভুজের দৈর্ঘ্যটা আমরা কি করে বের করব? বলো, স্কয়ার রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। 15 স্কয়ার মানে 225, 8 স্কয়ার মানে 64, যোগ করে কত হবে? 289। ঠিক আছে, 289 এর স্কয়ার রুট 17। ঠিক আছে, ওকে, আমাদের কিছু ভ্যালু যদি আমরা মনে রাখি, ঠিক আছে, তাহলে খুব সুবিধা হবে। যেমন 8, 15 লম্ব এবং ভূমি হলে অতিভুজ হবে 17। ঠিক আছে, 3, 4 লম্ব এবং ভূমি হলে অতিভুজ হবে 5। ওকে, কিছু ভ্যালু যদি আমাদের মনে থাকে তাহলে প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়, মাইন্ডে সলভ হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো এই পার্টটি ভেঙে এদিকে এসেছে না, তাহলে এই পার্টের যা দৈর্ঘ্য হবে এই পার্টের দৈর্ঘ্য সেম হবে।
তাহলে এই পার্টটিকে আমরা 17 মিটার বলতে পারি। তাহলে গাছটির উচ্চতা কত হলো? 15 যোগ 17, তার মানে 32 মিটার। আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, এবার নেক্সট কোশ্চেনটি দেখো। প্রথমে নিজে সলভ করার চেষ্টা করো। কি বলেছে? 4 সেমি, 5 সেমি, 3 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের ভেতর অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো, এটি একটি সমকোণী ত্রিভুজ হবে। তুমি কি বুঝতে পারছো? দেখো, 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9, 16 যোগ 9 25, 5-এর স্কোয়ার হয়, তাই না? তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। ওকে, এবার কি বলেছে? ত্রিভুজের ভিতর অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি? ঠিক আছে, দেখো এই একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের ভিতরে সবচেয়ে বৃহত্তম বর্গক্ষেত্র অঙ্কন করো। ঠিক আছে, এটি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলেছে। কি করে করবে? খুব ভালো করে শুনবে। এই বাহুটির দৈর্ঘ্য 4 ধরলে, তাহলে এটি কত হবে? 3, তাই না? এই বাহুটির দৈর্ঘ্য 3 আর অতিভুজ কত? 5। ওকে, 5 হলো। এবার এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি করে নির্ণয় করবে? দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সাপোজ এ, ঠিক আছে, এই এ এর ভ্যালুটা কি করে বের করবে? খুব ভালো করে শুনবে। লম্ব আর ভূমিকে গুণ করবে, লম্ব আর ভূমিকে গুণ করবে, ডিভাইড করবে, লম্ব এবং ভূমিকে যোগ করবে। বুঝতে পারলে? লম্ব আর ভূমিকে গুণ করবে, ডিভাইড বাই লম্ব এবং ভূমিকে যোগ করবে, তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। মনে থাকবে। আর যদি বেসিক অ্যাপ্রোচে এই প্রবলেমটিকে সলভ করতে চাও তাহলে অনেক টাইম লাগবে, এভাবে খুব তাড়াতাড়ি হয়। ঠিক আছে, দেখো এটা কত হবে? 12/7। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এ স্কোয়ার, তাই না? ক্ষেত্রফলটি বের করতে হবে, অর্থাৎ এ স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। তাহলে এটার স্কোয়ার করে দাও, 12/7 স্কোয়ার করে দাও, 144/49। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কি বুঝতে পারলে তো? ওকে, এবার নেক্সট কোশ্চেনটি দেখো। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, এবার দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো? √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মানে এ স্কোয়ার। দেখো, এ স্কোয়ার মানে কি? এ গুণ এ, এ গুণ এ। এবার দেখো, প্রতিটি বাহু 30% বৃদ্ধি পেয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম এ ইকুয়াল টু বি ইন্টু সি যদি হয়, ঠিক আছে, এবার বি এর উপরে যদি পার্সেন্টেজ চেঞ্জ হয়, ঠিক আছে, সি এর উপরেও যদি পার্সেন্টেজ চেঞ্জ হয়, তাহলে এর উপরে সাকসেসিভ চেঞ্জ হবে, তাই না? এবার দেখো, প্রতিটি বাহু 30% বৃদ্ধি পাওয়ার অর্থ কি? এর উপরে দুবার চেঞ্জ হচ্ছে, তাই না? এটাকে এ গুণ এ লিখতে পারি, এর উপরে চেঞ্জ, এর উপরে চেঞ্জ। তাহলে এই ক্ষেত্রফলের উপরে সাকসেসিভ চেঞ্জ হবে, তাই না? এবার দেখো, এই ফর্মুলা লাগবে না, এখানে দরকার নেই। ওকে, দেখো 30% বৃদ্ধি পেল, 30% মানে 3/10, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 10 থেকে
10 থেকে কত হলো 13 হলো, 10 থেকে 13 হলো, ঠিক আছে। এখানে কি আছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের ভ্যালু কী হবে 10 স্কোয়ার থেকে 13 স্কোয়ার হবে, তাই না। এর ভ্যালু 10 থেকে 13 হলো, তাহলে এ স্কোয়ারের ভ্যালু 10 স্কোয়ার থেকে 13 স্কোয়ার হবে, অর্থাৎ অর্থাৎ 100 থেকে কত হবে 169, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তাহলে 100-তে কত বৃদ্ধি পেল 69 বৃদ্ধি পেল। 100-এর উপরে হিসাবকে আমরা কি বলি পার্সেন্টেজ বলি, তাই পার্সেন্টেজ সাইন লাগিয়ে দিলাম, অর্থাৎ 69% বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই ফর্মুলার কোনো দরকার নেই, জাস্ট এটার সঙ্গে রিলেট করার জন্য। ওকে, বুঝতে পারলে। তারপরে প্রশ্নটি দেখো, একটি ত্রিভুজের প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। সেমভাবে করো, 20% মানে 1/5, অর্থাৎ 5-এ 1-এর হ্রাস, তাহলে বাহুর দৈর্ঘ্য 5 থেকে 4 হবে। তোমরা পার্সেন্টেজ ক্লাসে এই টাইপের প্রবলেম করেছো, তাই না। তাহলে ক্ষেত্রফল কি হবে 5 স্কোয়ার থেকে 4 স্কোয়ার হয়ে যাবে, তাই না। 5 স্কোয়ার থেকে 4 স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 25 থেকে 16 হবে, তাই কি না। 25 থেকে 16 হবে, তাহলে কত হ্রাস পেল ক্ষেত্রফল 4 হ্রাস পেল, কততে 25-এ। 1/25 মানে 4%, তার 4 গুণ মানে, ভুল করলাম কিছু, সরি ভুল হয়েছে, দেখো 25 মানে 16 কত হয় 9 না। 1/25 মানে 4%, তার 9 গুণ মানে 36%। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো, একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা কত হ্রাস করতে হবে, ঠিক আছে। উচ্চতা কত হ্রাস করতে হবে। ওকে, এবার দেখো আমরা জানি a ইকুয়াল টু যদি b ইন্টু সি হয়, ঠিক আছে। এবার এই দুটির গুণফল যদি ধ্রুবক হয়, এটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে বি আর সি এর মধ্যে কি সম্পর্ক থাকে ব্যস্ত সম্পর্ক থাকে, তাই কি না। এখানে দেখো আমরা ক্ষেত্রফল মানে কি জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই কি না। তাহলে দেখো এখানেও বি ইন্টু সি ফরম্যাট আসছে না, ভূমি 20% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এবার দেখো ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা কত হ্রাস করতে হবে, তাহলে উচ্চতার ভূমির রেশিও তুমি যদি জেনে যাও, তাহলে উচ্চতার রেশিও তার উল্টা হবে, বুঝতে পারলে। তাহলে এখানে বেসের রেশিওটা কি হচ্ছে দেখো 20% বৃদ্ধি, মানে 20% মানে 1/5, অর্থাৎ 5-এ 1-এর বৃদ্ধি, তাহলে 5 থেকে 6 হলো, ভূমিটা 5 থেকে 6 হলো, ঠিক আছে। তাহলে উচ্চতা কি হবে তার ইনভার্স, অর্থাৎ 6 থেকে 5 হবে, ঠিক। ওকে, এবার দেখো কত হ্রাস পেল উচ্চতা, 1, তাই না। কততে 6, 1/6 মানে 16.2/3%, ঠিক আছে। তাহলে উচ্চতা কত হ্রাস পাবে 16.2/3%। এবার তোমাদেরকে অন্য একটি উপায় শিখিয়েছিলাম, তাই না। দেখো সেই উপায়টা, একটি ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, তাহলে অপরটি হ্রাস করতে হবে, কত হ্রাস করতে হবে কি করে বের করবে। 20% মানে 1/5, 20% মানে 1/5, এবার বৃদ্ধি পাচ্ছে তাই প্লাস লিখবে, ঠিক আছে। অপরটি হ্রাস পাবে, দেখো উপরে ভ্যালুটা সবসময় সেম থাকবে 1 লিখলে, ঠিক আছে। এবার নিচে কি লিখবে 5 যোগ 1 6, এটা অন্য পদ্ধতি বলছি, অল্টারনেটিভ অ্যাপ্রোচ, ঠিক আছে। 1/6 মানে 16.2/3%,
ঠিক আছে, এইভাবেও করতে পারো। ওকে, এটা হলো বেসিক অ্যাপ্রোচ। ওকে, 7 নম্বরটি দেখো, একটি ত্রিভুজের ভূমি 20% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা কত বৃদ্ধি করতে হবে? সেম টাইপের কোশ্চেন। ঠিক আছে, দেখো 20% মানে 1/5, 20% মানে 1/5, হ্রাস পাচ্ছে তাহলে মাইনাস লিখবে, হ্রাস পাচ্ছে তাই মাইনাস লিখবে, অপরটি বৃদ্ধি পাবে, উপরের ভ্যালুটা সবসময় সেম রাখবে, নিচের ভ্যালুটা চেঞ্জ হবে, 5 - 1 4, 1/4 মানে 25%, 1/4 মানে 25%, মাইন্ডেই সলভ হয়ে যাবে, তাই না? বুঝতে পারলে? ওকে, এবার 8 নাম্বারটি দেখো, সরি 38 নাম্বারটি, একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি এবং উচ্চতা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? সাকসেসিভ চেঞ্জ, তাই না? তাহলে 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি মানে 1/5, অর্থাৎ 5 থেকে কত হবে? 6 হবে। 30% বৃদ্ধি, 30% মানে 3/10, অর্থাৎ 10 থেকে 13 হবে, 3 বৃদ্ধি, তাই না? 3/10 যেহেতু, তাহলে 3 বৃদ্ধি, গুণ করে দাও, ক্ষেত্রফল কত হবে? 50 থেকে 78, তাই না? 50 থেকে 78, কতর বৃদ্ধি? 28-এর বৃদ্ধি, কত থেকে? 50 থেকে। পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, 100% গুণ করো, অথবা 1/50 মানে 2%, তার 28 গুণ মানে 56%। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, এখানে সাকসেসিভ চেঞ্জের যে ফর্মুলাটা আছে a + b + ab / 100, সেটা সহ্য করতে পারো। দেখো মুখে মুখে হয়ে যাবে, 20 + 30 কত হয়? সরি, 20 + 30 50, এবার 20 গুণ 30, 600 হলো, 600/100 কত হয়? 6, 50 আর 6 56%। ঠিক আছে, পেন পেপারে কোনো দরকার নেই। ওকে, 9 নম্বরটি দেখো, সরি 39 নম্বরটি, একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি, উচ্চতা 30% হ্রাস, ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? ঠিক আছে, দেখো 20% বৃদ্ধি মানে 5 থেকে 6 হলো। ঠিক আছে, 20% মানে 1/5, অর্থাৎ 5-এ 1-এর বৃদ্ধি, 5 থেকে 6 হলো। 30% হ্রাস, অর্থাৎ 3/10 মানে 10-এ 3-এর হ্রাস, তাহলে 10 থেকে 7 হলো। প্রথমে ছিল 10, পরে হলো 7, দেখো বোঝা গেল, গুণ করে দাও, 50 আর এটা 42। ঠিক আছে, তাহলে কত বৃদ্ধি, সরি কত হ্রাস? 8 হ্রাস পেল, তাই না? 8 হ্রাস পেল, মাইনাস লিখলাম হ্রাসের জন্য, কত থেকে? 50 থেকে। 1/50 মানে 1/50 মানে 2%, তার 8 গুণ মানে 16%, মানে 16% হ্রাস পাবে, 16% হ্রাস পাবে। ঠিক আছে, মাইনাসটা কি বোঝাবে? হ্রাস। ওকে, ঠিক আছে, এখানে a + b + ab/100 সেই ফর্মুলাটা লাগাতে পারো, b এর ভ্যালুর জায়গায় -30 লিখবে। ঠিক আছে, ওকে, তারপরেরটি দেখো, একটি ত্রিভুজের ভূমি 30% বৃদ্ধি এবং উচ্চতা 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? দেখো 30% মানে 3/10, অর্থাৎ 10-এ 3-এর বৃদ্ধি, তাহলে প্রথমে ছিল 10, পরে হলো 13। উচ্চতা 20% হ্রাস, 20% মানে 1/5, অর্থাৎ 5-এ 1-এর হ্রাস, প্রথমে ছিল 5, পরে 1 কমে গেল, 4 হলো, গুণ করে দাও, 50 থেকে কত হলো? 52, 50 থেকে কত হলো? 52, কত বৃদ্ধি পেল? 2 বৃদ্ধি পেল, কত থেকে? 50 থেকে। 1/50 মানে 2%, তার দ্বিগুণ মানে 4%, 4% কি? বৃদ্ধি। ঠিক আছে, দেখো বৃদ্ধি হচ্ছে, বুঝতে পারলে? 4% হ্রাস করে দিও না আবার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি দেখো,
একটি ত্রিভুজের ভূমি 30% হ্রাস, উচ্চতা 20% হ্রাস, ক্ষেত্রফল কত হ্রাস পাবে? 30% মানে 3/10, অর্থাৎ 10-এ 3-এর হ্রাস। প্রথমে ছিল 10, 10 থেকে 3 কমে গেল মানে 7 হলো। 20% মানে 1/5, অর্থাৎ 5-এ 1-এর হ্রাস। প্রথমে ছিল 5, পরে হয়ে গেল 4। ঠিক আছে, তাহলে 50 থেকে ক্ষেত্রফল কত হবে? 28। কত হ্রাস পেল? 22 হ্রাস পেল। কত থেকে? 50 থেকে। 1/5 হ্রাস, তাই মাইনাস লিখলাম। ঠিক আছে, 1/50 মানে 2%, তার 22 গুণ মানে 44%। 44% কি হ্রাস পাবে। ঠিক আছে, ওকে। 12 নাম্বারটি দেখো, একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতার অনুপাত 3:4 এবং ক্ষেত্রফল 1176। ত্রিভুজটির উচ্চতা কত? ঠিক আছে, দেখো ত্রিভুজটির উচ্চতা ভূমি ও উচ্চতার অনুপাত কত? 3:4, তাই না? 3:4, অর্থাৎ উচ্চতা 4 ইউনিট। উচ্চতা 4 ইউনিট, তার মানে যে অ্যান্সারটি আসবে, ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করতে বলেছে, যে অ্যান্সারটি আসবে সেটি 4 দ্বারা ভাগ করা যাবে, তাই না? দেখো, এটি 4 দ্বারা ভাগ করা যায় না, এটি অ্যান্সার হতে পারে না। এটি 4 দ্বারা ভাগ করা যায়, এটি 4 দ্বারা ভাগ করা যায় না, তাই না? এটি 4 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা, যাচ্ছে, তাহলে এটা এই অ্যাপ্রোচ হবে না, আমি ভেবেছিলাম হবে হয়তো। ঠিক আছে, দুটো অপশন থেকে যাচ্ছে। তাহলে কিভাবে করবে? এটিকে 3x ধরে নাও। ঠিক আছে, এটি হবে 4x। ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল, এবার দেখো ক্ষেত্রফল কি করে বের করবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তাহলে 3x 4x কত হলো? 12x স্কোয়ার। তার অর্ধেক নিতে হবে, তাহলে 6x স্কোয়ার। ঠিক আছে, ভূমি এবং উচ্চতাকে গুণ করে যত হবে তার হাফ করে দাও, সেটা হবে ক্ষেত্রফল। 6x স্কোয়ার ইকুয়াল টু 1176। কাট করো, 6 দ্বারা কাট করো, 6 19 114, 3 6 6 6 36, 196। তাহলে এক্স এর ভ্যালু কি দাঁড়াচ্ছে? দেখো 14 স্কোয়ার মানে 196, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 14। এক্স এর ভ্যালু কত? 14। ঠিক আছে, ত্রিভুজের উচ্চতা বের করতে হবে, অর্থাৎ 4x এর ভ্যালু 4 গুণ 14, 4 গুণ 14 মানে 56। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারলে এইভাবে সলভ করতে পারো। 13 নম্বরটি দেখো, একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। ওকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সেমি হলে বর্গক্ষেত্রের বাহু কত সেমি? ঠিক আছে, আচ্ছা দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বলেছে? 16√3। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। এটা কত বলেছে? 16√3। ঠিক, ওকে। এবার দেখো √3 কাট হচ্ছে, তাহলে দেখো এ স্কোয়ারের ভ্যালু কী হবে? 16 এর স্কোয়ার রুট 4, 4 এর স্কোয়ার রুট 2, 4 গুণ 2 8, তাহলে এর ভ্যালু হবে 8, অথবা 4কে গুণ করো 64 হলো। ঠিক আছে, 64 এর স্কোয়ার রুট 8। ওকে, এবার কি বলেছে? বর্গক্ষেত্রের বাহু কত সেমি? তার আগে কি বলেছিল? বর্গক্ষেত্র এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, তাই না? তাহলে পরিসীমা কত দাঁড়াচ্ছে? বাহুর দৈর্ঘ্য যদি 8 হয় তাহলে পরিসীমা কত দাঁড়াচ্ছে বলো? 3 গুণ 8 মানে 24। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? দেখো এই পরিসীমা কত বলেছে? পরিসীমা বলেছে 24। বাহুর দৈর্ঘ্য বের করার জন্য কি করব? 4 দ্বারা ডিভাইড করব, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 6। দেখো বুঝতে পারলে বাহুর দৈর্ঘ্য 6 হবে কি না? এই পরিসীমা কি হবে? 4 ইন্টু এ। ঠিক আছে, পরিসীমা কি? 4 ইন্টু এ। এবার তুমি এ এর ভ্যালু চাও, তো কি করবে? 4 দ্বারা ডিভাইড করবে না? তুমি পরিসীমাটা জানো, অর্থাৎ 4 এ এর ভ্যালু জানো 24।
24কে যদি 4 দ্বারা ডিভাইড করো তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে, বুঝতে পারলে? ঠিক আছে, ওকে। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহু কত সেমি? বাহু তো নির্ণয় করতে বলেছে, কিছুই তো নেই। ঠিক আছে, 14 নম্বরটি দেখো, একটি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, ত্রিভুজের একটি বাহু 6 সেমি হলে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? আচ্ছা, এবার দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 6 সেমি। ঠিক আছে, এবার কি বলেছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হলো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 6 স্কয়ার, তাই না? বাহুর দৈর্ঘ্যের স্কয়ার হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে 36। ওকে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল 36 হবে। ওকে, এবার বলেছে ত্রিভুজের একটি বাহু 6 সেমি হলে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু এর উপরে উচ্চতা নির্ণয় করা হচ্ছে, তাহলে এটা ভূমি, ভূমি গুণ উচ্চতা, উচ্চতাকে এই ধরে নিলাম। এই ক্ষেত্রফলটা জানা আছে কত? 6 স্কয়ার মানে 36। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো, এটা কাট হলো, কত হবে? 3। 3-এর সঙ্গে 36-এর কাট করো, 12। এইচ এর ভ্যালু 12, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12। প্রবলেম সলভ। ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি, ক্ষেত্রফল 6 বর্গ সেমি, বাকি বাহু দুটির দৈর্ঘ্য কত? দেখো, অতিভুজ কত? 5, অতিভুজ 5, তাহলে বাকি বাহু দুটির দৈর্ঘ্য 3 এবং 4 হবে, কারণ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার কত হয়? 25 হয়, মানে 5-এর স্কয়ার, তাই না? ঠিক আছে, আরেকভাবে চেক করতে পারো ক্ষেত্রফল, দেখো 3 গুণ 4 কত হয়? 12, 12-এর অর্ধেক 6, তাই না? গুণফলের অর্ধেক করতে হয়, বুঝতে পারলে তো? তো এটা তো মাইন্ডে সলভ হয়ে যাবে, কিছু নেই। তারপরটি দেখো, 10 মিটার ও 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 12 মিটার, তাদের শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত? ঠিক আছে, দেখো, ঠিক আছে 10 মিটার, ওকে, আরেকটি আছে 12 মিটার, সরি 15 মিটার। ওকে, ঠিক আছে, চলবে, অসুবিধা নেই, তাই না? এবার দেখো, 10 মিটার ও 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব, এই দূরত্বটা কত? এই দূরত্ব বলেছে 12 মিটার। ঠিক আছে, তাদের শীর্ষবিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কত মিটার? এই শীর্ষবিন্দু দ্বয়ের মধ্যে দূরত্বটা কত? ঠিক আছে, এবার দেখো, এখানে এটা ড্র করতে পারি, এটার দৈর্ঘ্য 12, তাহলে এটার দৈর্ঘ্য 12 বলতে পারি। এই দৈর্ঘ্যটা কত? 10, তাহলে এই যে এই পার্টটি আছে, এই পার্টটি 10 হবে। এই টোটালটি কত? 15, তাহলে এই পার্টটি নিশ্চয়ই 5 হবে। এটা যদি 12 হয়, এটা যদি 5 হয়, তাহলে এটা 13 হবে, তাই না? 12 স্কয়ার 5 স্কয়ার 169, 169 মানে 13-এর স্কয়ার, তাই না? কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, তাদের শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব 13। ঠিক আছে, ওকে। তারপরটি দেখো, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? 18 সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্যের অনুপাত 2, 3, 4, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? ঠিক আছে, এবার দেখো, পরিসীমা কত বলেছে? 18। এখান থেকে পরিসীমা কত হচ্ছে? দেখো, 2 যোগ 3, 5, 5 আর 4 9, 9 ইউনিট, 9 ইউনিটের ভ্যালু 18। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 2, তার মানে এই 2 ইউনিটের ভ্যালু 4, এটার ভ্যালু কত? 6,
এটা ভ্যালু কত 8, ঠিক আছে। তাহলে বাহুগুলির দৈর্ঘ্য আমরা জেনে গেলাম, বাহুগুলির দৈর্ঘ্য আমরা জেনে গেলাম। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এখানে এস এর ভ্যালু কত, অর্ধ পরিসীমা কত, পরিসীমা 18, তাহলে অর্ধ পরিসীমা হবে 9। ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, চলো করো। দেখো প্রথমে 9কে লেখো, তারপরে কি করবে, 4-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে 5, 6-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে 3, 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে 1। দেখো 9-এর স্কয়ার রুট 3, ভিতরে থাকবে 15, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 18 নাম্বারটি দেখো, একটি ত্রিভুজের পরিসীমা 40 সেমি, ক্ষেত্রফল 60 বর্গ সেমি, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 17 সেমি হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, কিভাবে করা যায়? পরিসীমা 40 সেমি, ক্ষেত্রফল 60 বর্গ সেমি, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 17 সেমি, ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য কত? দেখো একটা কাজ করি, প্রথমে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত, তাই না? দেখো 17, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 17, এটাকে আমরা অতিভুজ ধরি। প্রথমে সমকোণী ত্রিভুজ ধরে দেখি কি হয়। এটা যদি 17 হয়, ঠিক আছে, তাহলে বাকি দুটি কি হবে? বলো, 15 এবং 8, 15 এবং 8, ঠিক আছে, 15 এবং 8। এই দেখো 17, 15 আর 8, এই তিনটি মিলে পরিসীমা কি 40 হচ্ছে? হ্যাঁ 40 হচ্ছে, ঠিক আছে। আর এটা তো একটা সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ হলে এই দুটোকে গুণ করো, তাকে তার হাফ করে দাও, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে, তাই না? হাফ ইন্টু লম্ব গুণ ভূমি হয় না, লম্ব গুণ ভূমি 120 হচ্ছে, তার অর্ধেক মানে 60। দেখো স্যাটিসফাই করছে, তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হবে 8। এখানে আমরা 17 দেখে বুঝলাম, ঠিক আছে। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য যেহেতু 17, ঠিক আছে, তাহলে বাকি দুটি বাহুর দৈর্ঘ্য 15 এবং 8 হওয়ার সম্ভাবনা আছে। এবার এটা আমরা কোথা থেকে জানলাম? ট্রিপলেট থেকে জানলাম, ঠিক আছে। পাইথাগোরাসের যে ট্রিপলেট ফর্মুলাটা, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেখানে কিছু নাম্বার আছে যেটা আমাদের মনে রাখলে সুবিধা হয়, ঠিক আছে। তো এই 17 দেখে আমাদের 15 এবং 8-এর কথা মনে পড়ার কথা। এবার যদি প্রবলেমটিকে সলভ করতে চাও, ঠিক আছে, তাহলে কিভাবে করবে চলো দেখি। একটু বড় হবে মনে হচ্ছে। একটি ত্রিভুজের পরিসীমা 40 সেমি, আচ্ছা, ক্ষেত্রফল 60 বর্গ সেমি, ওকে, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 17 সেমি, ঠিক আছে, সরি, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্র না, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম এ, ঠিক আছে, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এ ধরলাম। তাহলে অপর বাহুটির দৈর্ঘ্য কত হবে? দেখো পরিসীমা মানে কি? a প্লাস বি প্লাস সি, তাই না? তাহলে এখান থেকে বৃহত্তম বাহু মাইনাস করে দাও, কত হবে? 23। এবার 23 মানে কি? এই যে ক্ষুদ্রতম বাহু আর মিডিলের যে বাহুটি আছে সেই দুটির যোগফল 23 হবে। অর্থাৎ একটি যদি এ হয় তাহলে অপরটি কত হবে? 23 মাইনাস এ, ঠিক? ওকে, একটু ভুল করলাম, এখানে এসটা না ধরাই উচিত, কারণ এস মানে অর্ধ পরিসীমা না, ঠিক আছে। একটি বাহু, ছোট বাহুটির দৈর্ঘ্য স্মল লিখে দিই, স্মল, এস না লিখে স্মল লিখে দিই, ঠিক আছে। ওকে, এবার দেখো অর্ধ পরিসীমা কত হবে? 20, অর্ধ পরিসীমা হবে 20, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলে ফর্মুলা কি ছিল? একটু বড় হবে, দেখো 20 গুণ 20 মাইনাস 17 মানে 3, 20 মাইনাস
20 মাইনাস এ গুণ 20 মাইনাস 23 মাইনাস এ, তাহলে কত হবে এ মাইনাস 3, তাই না? এ মাইনাস 3 হবে। দেখো ওকে, এটা কত বলেছে? এটা বলেছে 60। ওকে, এবার দেখো এটা কত হচ্ছে 60, 20 মাইনাস এ, এ মাইনাস ইকুয়াল টু, এটা দেখো স্কোয়ার করে দাও, তাহলে 60 স্কোয়ার, 60 স্কোয়ার মানে 60 গুণ 60। এবার কাট করো, 60-এর সঙ্গে 60 কাট করলে, এবার তুমি অপশনের সাহায্য নিতে পারো, অপশনের সাহায্য নিতে পারো। দেখো যদি 4 বসাও, 4 বসাও, তাহলে এটা কত হচ্ছে 16, আর এটা কত হচ্ছে 1, তাই না? 16 গুণ 1 হচ্ছে না, তাহলে এটা হবে না। 6 বসাও 14, আর এটা হবে 3, 14 গুণ 3 42, হচ্ছে না, 60 লাগবে আমাদের। 8 বসাও 12 মাইনাস 8 কত, সরি 20 মাইনাস 8 কত হয় 12, ঠিক আছে? 8 মাইনাস 3 5, 12 গুণ 5 60 হয়, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশনে সাহায্য করতে পারো। ওকে, ঠিক আছে, কিন্তু প্রথমে যেটা বলেছিলাম সেটা সাহায্য করার চেষ্টা করবে। একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 56 সেমি, পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু থেকে 8 সেমি কম। দেখো একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত সেটি বলেছে। 56 সেমি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু থেকে 8 সেমি কম, অর্থাৎ একটি বর্গক্ষেত্র আছে, তার পরিসীমা 56 সেমি, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়? 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এবার 4 দ্বারা যদি ডিভাইড করা হয় তাহলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি করে পাবো? 56কে 4 দ্বারা ডিভাইড করো, তাহলে কত হবে? 14, তাই না? এটা হলো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 14, কিন্তু বর্গক্ষেত্রের চাই না, সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য চাই। এবার ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কি বলেছে? বর্গক্ষেত্রের বাহু থেকে 8 সেমি কম। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 14, তার থেকে 8 কম, অর্থাৎ 6। মাইন্ডেই সলভ হয়ে যাবে, তাই কি না? ত্রিভুজটির মধ্যম বাহুর দৈর্ঘ্য 96 বর্গ সেমি, ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে 4 সেমি কম। আয়তক্ষেত্রের প্রস্থ 8 সেমি হলে, ঠিক আছে? এবার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার প্রস্থ দ্বারা যদি ডিভাইড করা হয় তাহলে শুধুমাত্র দৈর্ঘ্য থাকবে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? 96 ভাগ 8 মানে 12, ঠিক আছে? এটা হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তো আমাদের চাই না, কি চাই? ত্রিভুজটির মধ্যম বাহুর দৈর্ঘ্য, তাই না? মধ্যম বাহুর দৈর্ঘ্য, মধ্যম বাহুর দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে 4 সেমি কম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 12, 12 থেকে 4 কম মানে 8, ঠিক আছে? ত্রিভুজটির সর্ববৃহৎ বাহুর দৈর্ঘ্য কত সেমি? এটা কি একটি সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজের অতিভুষ্ট হয় সর্ববৃহৎ, তাই না? 6 8, তাহলে এটা কত হবে? 10। ডাইরেক্ট লিখতে পারো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অথবা মনে যদি না থাকে তাহলে স্কয়ার রুট অফ 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 36 64 100 হয়, 100 এর স্কয়ার রুট মানে 10, ঠিক আছে? দেখো মাইন্ডে সলভ করা যেতে পারে এত বড় একটি প্রবলেম, ঠিক আছে? ওকে, মাইন্ডে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখবে আস্তে আস্তে তাড়াতাড়ি হচ্ছে, প্রথমে একটু টাইম লাগতে পারে। এবার দেখো একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের বাহু তিনটি দৈর্ঘ্য যথাক্রমে 15 20 25। এবার দেখো 15 20 25 থেকে আমি দেখা মাত্রই বলে দিলাম যে এটা একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তোমাদেরও এভাবে বুঝতে হবে যে 15 স্কয়ার মানে 225, 20 স্কয়ার মানে 400, 225 আর 400 মিলে হয় 625, 625 মানে 25 এর স্কয়ার। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে?
প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ধানের চারা লাগাতে কত টাকা খরচ হবে? ঠিক আছে, তাহলে প্রথমে দেখো বর্গমিটার বলেছে, প্রথমে তুমি ক্ষেত্রফলটা বের করো। কি হবে? সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বা ভূমি গুণ লম্ব বলতে পারো। ঠিক আছে, এটা কাট করো 10, তার মানে 150। এটা মাইন্ডেই করতে পারতে, তাই না? 150। এবার দেখো প্রতি বর্গমিটারে 5 টাকা খরচ হয়, তাহলে 150 বর্গমিটার কত হবে? 150 গুণ 5, তার মানে 750। দেখা মাত্রই উত্তর হয়ে যাবে, পেন পেপারে কোনো দরকার নেই এটার জন্য। ঠিক আছে, তারপরে প্রশ্নটি দেখো, চলো নিজে সলভ করার চেষ্টা করো। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেমি। ঠিক আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো উচ্চতা জানা আছে, এখান থেকে অনেকে কি করে ফর্মুলা মুখস্থ করে, কিন্তু ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, আর তো ফর্মুলা মনে থাকবে না। ঠিক আছে, দেখো ত্রিভুজ সমবাহু ত্রিভুজের উচ্চতা জানা আছে, এবার সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলাটা তুমি জানো কি, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটা বলেছে 15, তাই না? ঠিক আছে, এবার দেখো কিভাবে করব, দুইটা এই সাইডে যাবে, তাই না? তাহলে কত হবে? 30 বাই এই √3টা নিচে আসবে, কিন্তু আমি কি বলেছিলাম নিচে √3 রাখা চলবে না, তার জন্য কি করবে? উপর নিচে √3 দ্বারা গুণ করবে, তাহলে এখানে 3 চলে আসবে আর এটা কাট হয়ে যাবে 10। ঠিক আছে, মানে এর ভ্যালু বের হলো কত? 10√3। ঠিক আছে, ওকে। কি চেয়েছে? ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? ত্রিভুজটির ক্ষেত্রফল দেখো ডাইরেক্ট ফর্মুলা ইউজ করলে হ্যাঁ তাড়াতাড়ি সলভ হবে, কিন্তু এত ফর্মুলা মনে থাকবে না, তাই আমি এক্সট্রাভাবে করাচ্ছি না। ঠিক আছে, √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার 100 গুণ 3, তাই কি না? এটা কাট হলো 25 গুণ 3 মানে 75, 75√3, 75/3, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেনটি দেখো, দাঁড়াও 1 মিনিট, চলো সলভ করার চেষ্টা করো। এসিবি কোণটি একটি অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত, যেখানে এবি = 5 এবং এসি বিসি 3:4। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? ঠিক আছে, দেখো অর্ধবৃত্ত বলেছে। ওকে, দেখো প্রথমে একটি বৃত্ত অঙ্কন করি, করলাম। ওকে, অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধেক। ওকে, বৃত্তের অর্ধেক। এসিবি কোণটি অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত, অর্থাৎ যে কোনো একটা পয়েন্ট নাও এখানে, এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, এই কোণটি, এই অর্ধবৃত্তস্থ কোণ সব সময় 90 ডিগ্রি হয়, এটা মনে রাখবে। আমাদের ক্লাস 10-এ ছিল এটা, তাই না? 90 ডিগ্রি হয়, তোমাদের অনেকের মনে আছে 90 ডিগ্রি হয়, আর যাদের মনে নেই মনে রাখবে। ঠিক আছে, একটি অর্ধবৃত্তস্থ কোণ, যে অর্ধবৃত্তের যে কোণটা হয় না, সেটা 90 ডিগ্রি হয়। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক, এর এবি দেখো, এই কোণটি কত বলেছে? এসিবি, এ, তাহলে এটা সি, এটা বি, তাই না? এর এবি বাহুর দৈর্ঘ্য বলেছে 5। ঠিক আছে, এবং এসি বিসি কত বলেছে? 3:4। এবার দেখো এটা 90 ডিগ্রি অপোজিটে আছে, তার মানে এটি অতিভুজ। এবার অতিভুজ যদি 5 হয়, অপর বাহুটির দৈর্ঘ্য কত হবে? 3 আর 4 হবে। এটা সাপোজ 4, এটা 3, এটাই তো হবে, তাই না? এটাই হবে, এখানে তো এটাই বলেছে, দেখো অনুপাত বলেছে, তার মানে 3 এর ভ্যালু 3, 4 এর ভ্যালু 4। ঠিক আছে, এটা যেহেতু 5 আছে তাহলে এটাই হবে। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, খুব সহজ, ভূমি আর উচ্চতাকে গুণ করে দাও, তার অর্ধেক করে দাও। 12 এর অর্ধেক 6, 12 এর অর্ধেক 6, বুঝতে পারলে? ভূমি আর উচ্চতাকে গুণ করে দাও,
ভূমি আর লম্বকে গুণ করে দাও, তার অর্ধেক করে দাও। 4 গুণ 3 12, 12 এর অর্ধেক 6। দেখা মাত্রই উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে, যেভাবে প্র্যাকটিস করবে এক্সামে তেমনই রেজাল্ট পাবে। ঠিক আছে, তো প্র্যাকটিসটা ভালো হওয়া উচিত। ওকে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে বিডি ইস টু ডিসি 4:5। ত্রিভুজ এবিসি 60 বর্গ সেমি হলে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল কত বর্গ সেমি? চলো দেখি কেমন হয়। একটা ত্রিভুজ নিয়ে নিই। ওকে, এই একটি ত্রিভুজ নেওয়া হলো, এটি এ, এটি বি এবং এটি সি। ঠিক আছে, নিলাম। এবার কি বলেছে দেখো, বিসি বাহুর উপর ডি একটি বিন্দু যে বিডি ইস টু ডিসি, সাপোজ ডিটা এখানে নিলাম। ঠিক আছে, এই বিডি ইস টু ডিসি 4:5, তার মানে এটা যদি 4x হয়, এটা হবে 5x। ঠিক আছে, ত্রিভুজ এবিসি 60 বর্গ সেমি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 60 বর্গ সেমি। ওকে, ঠিক আছে, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এই এডিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এবার দেখো, এই ত্রিভুজটির এই বিসি বাহুর উপর উচ্চতা যদি অঙ্কন করা হয়, এমন কিছু একটা উচ্চতা হবে, তাই না? তাহলে এটা আমরা বলতে পারি এই এবিসি ত্রিভুজের উচ্চতা, তাই না? এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর উচ্চতা, অথবা এই এডিসি বাহুর ডিসি বাহুর উপর উচ্চতা, এটাও বলতে পারি আমরা, তাই না? বিপরীত শীর্ষবিন্দু থেকে বাহুর উপর যদি লম্ব অঙ্কন করা হয়, সেটা হয় উচ্চতা, তাই না? আচ্ছা, এবার দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বলেছে? 60 বর্গ সেমি। ক্ষেত্রফলটা দেখো এখান থেকে কত হবে? হাফ ইন্টু, দেখো ভূমিটা কত? বিসি, বিসি এর দৈর্ঘ্য কত হবে? 4x 5x মানে 9x, তাই না? এটা হলো ভূমি। দেখা যাচ্ছে কি? কালারটা ঠিক নেই। ঠিক আছে, হাফ ইন্টু 9x ভূমি হলো। তাহলে উচ্চতাকে তুমি এইচ ধরে নাও, উচ্চতাকে এইচ ধরে নাও, ইকুয়াল টু 60 বলতে পারো। ঠিক আছে, বলতে পারো তো? এবার দেখো, 3 দ্বারা কাট করো, এটা 20 বার। তাহলে x ইন্টু এইচ কত হচ্ছে? দেখো 2 দ্বারা গুণ করো 40, আর 3 দ্বারা ডিভাইড হবে 40/3। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এক্স এইচ এর ভ্যালুটা পেলাম। আমাদের চাই ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। এডিসি এর ক্ষেত্রফল কি হবে? দেখো হাফ গুণ এখানে ভূমিটা কি আছে? সরি, ভূমিটা কত আছে? 5x, উচ্চতা h সেম, তাই না? এটা কত হবে বের করতে বলেছে। তাহলে কিভাবে করব? দেখো হাফ ইন্টু 5 ইন্টু এক্স এর ভ্যালু জানি কত? 40/3। এবার কিছু কাট গেলে কাট করে দাও। দেখো এটা কাট হচ্ছে, তাহলে কত হচ্ছে? 5 গুণ 20 মানে 100/3। 100/3 কোথাও নেই। ঠিকই তো মনে হচ্ছে অপশানটাই ভুল আছে। অপশানটা মনে হয় ভুল আছে, দেখো একটু। হ্যাঁ, কোথাও ক্যালকুলেশন ভুল তো মনে হচ্ছে না। ওকে, অপশানটাই ভুল, চেক করো একবার। একটি জাহাজ দক্ষিণ দিকে 12 কিমি গিয়ে আবার 5 কিমি পূর্ব দিকে গেল। প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব কত কিমি? ঠিক আছে, দেখো একটি জাহাজ প্রথমে কি বললো? দক্ষিণ দিকে 12 কিমি গিয়ে, ঠিক আছে, দক্ষিণ দিকে 12 কিমি গেল। আচ্ছা, তারপরে কি গেল? দেখো 5 কিমি পূর্ব দিক মানে এদিকটায়। ঠিক আছে, 5 কিমি,
পূর্ব দিকে গেল, ঠিক আছে। ওকে, এবার প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব কত? তার মানে এই দূরত্ব তোমাকে বের করতে বলেছে, তাই না? এই দূরত্বটা বের করতে বলেছে। চলো বের করো। কি পেন পেপারের দরকার আছে? এটা 12, এটা 5, তাহলে এটা কত হবে? নিশ্চয়ই 13 হবে। 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার 25, কত হয়? 169। 169 মানে 13 স্কোয়ার, তাই না? যদি বের না করতে পারো তাহলে কীভাবে করবে? মাথায় আসলো না সাপোজ, তখন হাইপোটেনাস ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে 144, 5 স্কোয়ার মানে 25, 13, 169 আবার লেখো 13, ঠিক আছে। লিখলে তো অনেক কিছু লেখা যায়, তোমার উপর ডিপেন্ড করে। ওকে, কিন্তু সব কম লেখার চেষ্টা করবে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেমি, বাহু 3টি দৈর্ঘ্যের অনুপাত 3:4:5, ত্রিভুজটি পরিসীমা কত? দেখো দেখো, বাহু 3টি দৈর্ঘ্যের অনুপাত জানা আছে 3:4:5। এটা দেখে তোমার কি মনে হচ্ছে? এটা একটি সমকোণী ত্রিভুজ, 3, 4, 5 সমকোণী ত্রিভুজ, তাই না? আচ্ছা, ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে বলেছে। এবার দেখো অপশনের সাহায্যে আমরা করতে পারি। কিভাবে? পরিসীমা কত হবে এখান থেকে? 3, 4, 7, 3, 4, 7, 7, 5, 12, তাই না? 12, অর্থাৎ পরিসীমা 3-এর মাল্টিপল হবে। 12 কি 3-এর মাল্টিপল হয় না? 3-এর মাল্টিপল হবে, 3-এর মাল্টিপল। দেখো কীভাবে বের করবে? 3 দ্বারা ডিভাইড যাচ্ছে কিনা কীভাবে বের করবে? ডিজিটগুলোকে যোগ করবে। 4, 3, 7, 7 আর 2, 9, 3 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এটা হতে পারে। এটা ভাগ যাচ্ছে? যাচ্ছে না। এটা দেখো 4, 2, 6, 6 আর 1, 7, যাচ্ছে না। এটা 4, 2, 6, 6 আর 4, 10, যাচ্ছে না। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। এভাবে করতে পারো। অথবা যদি সলভ করো কীভাবে করবে? দেখো তুমি ভূমিকে ধরলে 3x, তাহলে এটা কত হবে? 4x। তুমি বুঝতে পারলে এটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে হাফ ইন্টু 3x ইন্টু 4x, অথবা এগুলো না করে তোমরা জানো ভূমি আর লম্বকে গুণ করতে হয়, তার অর্ধেক করতে হয়। তাহলে 3x 4x 12x স্কোয়ার, ঠিক আছে, তার অর্ধেক করো 6x স্কোয়ার। প্র্যাকটিসটা এইভাবে করবে, ঠিক আছে। কত? 7, 7, 7, 6। এবার কাট করতে হবে, কাট করে দাও। 6 বরং 72, 5, 7, 5, 7, 6, 9, 54, 3, 6, 6, 6, 36, ঠিক আছে। এবার দেখো 1296 এর স্কোয়ার রুট 36, তাই না? ওকে, তাহলে x এর ভ্যালু হলো 36। কি বের করতে বলেছে? ত্রিভুজটির পরিসীমা। ত্রিভুজটির পরিসীমা কত দেখেছিলাম? 3x 4x 5x, তার মানে কত? 12x। 12 গুণ 36, সলভ করো এটাকে। দেখো 12 গুণ 30 করো, কত হয়? 360। 12 গুণ 6 72, 360 আর 72 432, ঠিক আছে। সলভ করলে এটা হবে। ওকে, কিন্তু সলভ করার কোনো দরকার নাই, তাই না? অপশনের সাহায্যে করতে পারছো। 12 মিটার 7 মিটার উচ্চতার স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব 12 মিটার হলে স্তম্ভ দুটির শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত মিটার? এই টাইপের কোশ্চেন একটা করলাম, তাই না? দেখো একটি 12 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি শীর্ষবিন্দু, ঠিক আছে। ওকে, আরেকটি নেব আমি 7 মিটার। 7 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট শীর্ষবিন্দু নিলাম, ঠিক আছে। এদের মধ্যে দূরত্বটা একটু কম হয়ে গেল, ঠিক আছে। দূরত্ব বলেছে কত? 12 মিটার। এটা হলো 12, ঠিক আছে, কম হয়ে গেল একটু। এটাও 12, একটু বেশি দরকার ছিল, আর এটা 7। ওকে, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? 12 হবে।
এটা তোমাকে বের করতে হবে, তাই না? শীর্ষবিন্দু স্তম্ভ দুটি শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত, এই দূরত্বটা তোমাকে বের করতে হবে। দেখো দেখো এটা কত হবে, এই টোটালটা 12, এই পার্টটা কত 7, তাহলে এই পার্টটা কত হবে, এই পার্টটি তুমি বলতে পারো 5, তাই না? 5 12, তাহলে এটা 13 হবে, তাই না? ছবি আঁকলেই প্রবলেম সলভ, কিছুই নেই, তাই না? কোনো ক্যালকুলেশন কিছুই নেই। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:5। এবার দেখো একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় বলো, 180। তাহলে 2 + 3 5 5 5 10, 5 5 10, তাহলে 10 ইউনিটের ভ্যালু আমরা কত বলতে পারি, 180। তাহলে 1 ইউনিটের ভ্যালু 18, তার মানে এই 2 এর ভ্যালু কত হবে 36, 18 দ্বারা গুণ করো, এটা হবে 54 আর এটা হবে 90। তার মানে এটা একটি সমকোণী ত্রিভুজ, 90 আছে যেহেতু সমকোণী ত্রিভুজ, কিছুই নেই। ঠিক আছে, কোনো পেন পেপারের দরকার নেই। ওকে, ত্রিভুজ এবিসি এর এবি 8, এসি 10, বি 90 ডিগ্রি, মানে সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ। দেখো বি 90, তাহলে এটি হলো বি। ওকে, এবি 8, এটাকে এ ধরো, এটাকে তাহলে সি হবে। ঠিক আছে, এবি 8, এসি 10, তাহলে এটা কত হবে 6 হবে, তাই না? 6 হবে। এর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 6কে 0 হয়ে গেছে, দেখো 6টা 0 হয়ে গেছে, এটা কত হবে 6, তাই না? এবার ক্ষেত্রফলটা কি হবে, ভূমি গুণ উচ্চতার অর্ধেক, 8 গুণ 6 48, 48-এর অর্ধেক 24। কি দেখাবো এগুলো, কিছু দেখানোর নেই, তাই না? ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এবি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইসটু এডিসি এর ক্ষেত্রফল কত, একটু ভালো করে দেখবে। দেখো একটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে, ওকে, এটা এ, এটা বি আর এটা সি। ওকে, এবি ও বিসি এর মধ্যবিন্দু, বিসি আর এবি, ঠিক আছে, এই মধ্যবিন্দু কি বলছে ডি এবং ই। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর এ ডি ইসি। ঠিক আছে, এদের ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে। এবার দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কি জিনিস, একটি ত্রিভুজের, ঠিক আছে, একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয় যদি যোগ করে যে সরলরেখা পাওয়া যায়, মধ্যবিন্দুদ্বয় যোগ করে যে সরলরেখাটি পাওয়া যায় সেটি তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হয়। ঠিক আছে, তৃতীয় বাহুর যা দৈর্ঘ্য হয় তার অর্ধেক হয়, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে এই বাহুটির দৈর্ঘ্য যদি 2a ধরে নাও, এই বাহুটির দৈর্ঘ্য কত হবে a। এবার এটি যেহেতু মধ্যবিন্দু, এই বাহুটির দৈর্ঘ্য 2a, তাহলে এটি হবে a, এটি হবে, তার মানে এটিও একটি সমবাহু ত্রিভুজ, তাই না? তাই তো। এবার দেখো তোমার কি চাই, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর এই চতুর্ভুজটির ক্ষেত্রফল। কিন্তু এই চতুর্ভুজটির ক্ষেত্রফল তো নির্ণয় করতে পারছো না, কিন্তু এর ক্ষেত্রফলটা তুমি নির্ণয় করতে পারবে। কত, এই ক্ষেত্রফলটা কত হবে, দেখো √3/4 ইন্টু এ স্কোয়ার। আর বড় ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, বড় ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 ইন্টু 2a তার হোল স্কোয়ার, তার মানে 4a স্কোয়ার।
তাহলে এটা কি হচ্ছে √3 √3a²। ওকে, এবার তোমাকে এই পার্টের ক্ষেত্রফলটা চাই, বুঝতে পারলে? এই পার্টের ক্ষেত্রফলটা বোঝা, তাহলে এই টোটাল পার্ট থেকে তুমি যদি এই পার্টটা মাইনাস করে দাও তাহলে এই পার্টটা পেয়ে যাবে, বুঝতে পারলে? দেখো এটা কত বের হলো, সরি এই টোটালটা কত বের হলো, দেখো √3a², টোটালটা বের হলো √3a² = এই পার্টটি তোমাকে বের করতে হবে, ঠিক আছে? এই টোটালটি কত, √3/4 4a², এটা ধরলাম। তার থেকে এই পার্টটি মাইনাস করতে হবে, তাহলে কি থাকবে দেখো 3, এটা 4, দেখো এটাকে 4 ভাবো, 4 ভাবো, আর এটাকে 1 ভাবো, তারপরে তো সেম জিনিস আছে না, এটাকে 4 ভাবো, এটাকে 1 ভাবো, তাহলে 3 মাইনাস করলে 3, ঠিক আছে? 3 গুণ √3/4 ইন্টু a², এটা হচ্ছে তো শিওর? এবার দেখো এটা 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 কাট হলো, 4কে দিয়ে গুণ করে দাও, 4:3, ঠিক আছে? অল্প জায়গার মধ্যে করলাম, একটু বুঝে নেবে, ঠিক আছে? এই পার্টটা মানে কি বোঝাচ্ছে, এই পার্টের ক্ষেত্রফল, ওকে? আর এটা কি বোঝাচ্ছে, এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, ওকে? আর যে মাইনাস করে যে পার্টটি এলো সেটা হলো এটা, ঠিক আছে? কি করে মাইনাস করলাম, এটা দেখো 4 গুণ √3/4 ইন্টু a², আর এটা কি √3/4 a² আছে, তাহলে 4 থেকে 1 গেলে এটাকে আমি বলতে পারি 4 থেকে 1 গেলে 3 থাকে, তারপরে এটা থাকবে, বুঝতে পারলে? এইভাবে সলভ করবে, খুব জলদি হবে। ওকে, শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন একটি টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।